নমস্কার সকলকে এন্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা চলে এসেছি 15ই জুলাই এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে। বিশেষ কারণবশত আজকে আমি লাইভ ক্লাসটা নিতে পারছি না এবং তোমরা জানো যে ইন্টারনেটের একটা সমস্যা চলছে। সেই কারণে আজকে কিন্তু এই ক্লাসটা আমরা তোমরা রেকর্ডেড ফর্মেই দেখছো, ঠিক আছে? সো 15ই জুলাই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং আজকে আমাদের প্রথম প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ গভর্নর অফ হরিয়ানা? হরিয়ানার নতুন গভর্নর হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সকলকে বলবো তোমাদের অশেষ অশেষ থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা গত বছরে 2024-এ মিসলেনিয়াস প্রিলির জন্য যে ফ্রি ক্লাসেস গুলো দিয়েছিলাম ইউটিউবে, তার থেকে তোমরা উপকৃত হয়েছে এবং মিসলেনিয়াস প্রিলির রেজাল্ট বেরোনোর পর তোমাদের সকলের ফিডব্যাক পেয়েছি যে ওই ক্লাসগুলো তোমাদের দারুণভাবে হেল্প করেছে। সেই কারণে আমাদের কিন্তু যারা যারা মেন এক্সামের প্রিপারেশন নিতে চাও তাদের বলবো আমাদের অলরেডি এই ভিডিও ডেসক্রিপশনে মিসলেনিয়াস মেন এক্সাম ওরিয়েন্টেড অ্যারিথমেটিক, ইংলিশ, বাংলা এবং জিএস এর ভিডিও আছে। প্লিজ যাও এবং ভিডিওগুলো দেখো, তোমাদের আশা করি ঠিক একইভাবে প্রিলিমিনারির মতো হেল্প হবে। এবং আবার অনেক এক্সট্রা ভিডিওস আমরা কিন্তু মেন্স এর জন্য আনবো ইউটিউবে, যেটা তোমাদের এক্সামকে ক্লিয়ার করতে সাহায্য করবে। তো এবার সঠিক উত্তর তোমরা দিয়েছো, তিনি হচ্ছেন প্রফেসর অসীম কুমার ঘোষ। কলকাতা বর্ন প্রফেসর অসীম কুমার ঘোষ কিন্তু তাকে কিন্তু রিসেন্টলি, যিনি একজন ভারতীয় একাডেমিশিয়ান এবং পলিটিশিয়ান, যাকে কিন্তু রিসেন্টলি আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু হরিয়ানার গভর্নর হিসেবে রিসেন্টলি অ্যাপয়েন্ট করছেন। উনি ব্রিটিশ ইন্ডিয়াতে 1944 সালে হাওড়াতে ওনার জন্মগ্রহণ এবং উনি কিন্তু হরিয়ানার নতুন গভর্নর, ঠিক আছে? একটা প্রশ্ন করব, কমেন্ট সেকশনে উত্তর দেবে। কোন চলো এটা নিয়ে ডিটেলে যাচ্ছি না, পরে প্রশ্নটা করবো একদম লাস্টে। সেম কোয়েশ্চেন আরেকটা আছে। Question number 2, who has been appointed as the new chairman of National Medical Commission? এনএমসি ন্যাশনাল মেডিকেল কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে রিসেন্টলি কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? শর্ট করে উত্তর চাই তোমাদের সকলের। ওকে, চলো অলরেডি তোমরা উত্তর দিয়েছো এবং সঠিক উত্তর হচ্ছে অভিজাত শেঠ। অভিজাত শেঠ, ডক্টর অভিজাত শেঠ, তাকে কিন্তু রিসেন্টলি ন্যাশনাল মেডিকেল কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে এবং এই অ্যাপয়েন্টমেন্টটা করা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেটের তরফ থেকে। এসিসি আমরা প্রায় দেখি বিভিন্ন যে হাই লেভেল যে রিক্রুটমেন্ট গুলো হয় বা অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়, রিক্রুটমেন্ট বলা ভুল, অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়, সেগুলো আমরা দেখি বারবার এসিসি বা অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দি ক্যাবিনেট করে থাকে। এই এসিসিটা কি? এটা বেসিক্যালি একটি হাই লেভেল কমিটি এবং গভর্নমেন্টের, এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে টপ লেভেল সিভিল সার্ভিসেস পোস্টে ডিপার্টমেন্টাল হেড, সিনিয়র পজিশন, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস এ তাদেরকে সিলেক্ট করা। এতে দুজন মেম্বার আছেন। ভারতের যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি তিনি হচ্ছেন এই এসিসি চেয়ারপারসন, এবং ভারতের যিনি হোম অ্যাফেয়ার্স মিনিস্টার থাকেন বা স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন তিনি এর মেম্বার হন। এই দুজনকে নিয়ে এই অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দি ক্যাবিনেটটি গঠিত হয়েছে এবং এরাই কিন্তু হাই লেভেলের অ্যাপয়েন্টমেন্টস গুলো করে থাকেন। ন্যাশনাল মেডিকেল কমিশন, এটা নিয়ে একটু অবশ্যই একটু আলোচনা করতে হবে। এটা বেসিক্যালি একটা অ্যাপেক্স রেগুলেটরি বডি, দ্য মেডিকেল এডুকেশন এবং প্র্যাকটিস ইন ইন্ডিয়া। এটা ন্যাশনাল মেডিকেল কমিশন অ্যাক্ট 2019-এর মাধ্যমে গঠিত হয়েছিল। এতে টোটাল 33 জন মেম্বার থাকে, তার মধ্যে একজন চেয়ারপারসন থাকেন, যেটা অভিজিৎ জাত শেঠকে রিসেন্টলি অ্যাপয়েন্ট করা হয়েছে। 4 জন বোর্ড প্রেসিডেন্ট থাকে, এক্স অফিসিও মেম্বার্স থাকে এবং পার্ট টাইম মেম্বার্স থাকে। এর প্রধান উদ্দেশ্য কি? এনএমসি এনশিওরস অ্যাফোর্ডেবল কোয়ালিটি মেডিকেল এডুকেশন, মেডিকেল এডুকেশনের কোয়ালিটিকে এনশিওর করে, প্রমোট করে স্কিলড হেলথ কেয়ার ওয়ার্কফোর্স, সাপোর্ট করে ইউনিভার্সাল হেলথ কেয়ারকে, এনকারেজ করে রিসার্চ, কন্ডাক্ট করে ট্রান্সপারেন্ট অ্যাসেসমেন্ট, মেনটেন করে মেডিকেল রেজিস্টার অ্যান্ড এনফোর্স করে এথিক্সকে, এনশিওর করে গ্রিভেন্স রিড্রেসালকে। হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত এবং কারেন্টলি এর চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্ট করা হলো অভিজাত শেঠকে। Question number 3,
Who has won the title of FIFA Club World Cup 2025? FIFA Club World Cup 2025 এর টাইটেল রিসেন্টলি কোন টিম বা কোন ক্লাব জিতে নিল? চলো উত্তর তোমরা দাও কমেন্ট সেকশনে, আমি দেখে নেব। চলো, সো কারেক্ট আনসার কি? চেলসি এফসি। কাকে হারিয়ে? প্যারিস সেন্ট জার্মানকে হারিয়ে। তারা 3-0 হারিয়ে কিন্তু এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025 টাইটেল জিতে নিল। এটা 21তম এডিশন এবং প্রথমবার এক্সপ্যান্ডেড ফর্ম অফ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। এটা একটা ইন্টারন্যাশনাল ক্লাব লেভেলের ফুটবল টুর্নামেন্ট এবং এটা ফিফার তরফ থেকেই অর্গানাইজ করা হয়। এই বছর এটা 14ই জুন থেকে 13ই জুলাই ইউনাইটেড স্টেটসে অনুষ্ঠিত হয়েছে এবং প্রথমবারের জন্য 32টা টিম কিন্তু এতে পার্টিসিপেট করেছে। দুটো প্রশ্ন করব, চেলসিয়া এফসি কোন দেশের ক্লাব অ্যান্ড প্যারিস সেন্ট জার্মান এটা কোন দেশের ক্লাব? দুটো উত্তর আমাদেরকে কমেন্ট সেকশনে দিও তোমরা। 4 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া পার্টিসিপেটেড ইন দ্য লার্জেস্ট বাইল্যাটারাল তালিসমান সাবরে মিলিটারি এক্সারসাইজ অফ হুইচ কান্ট্রি? রিসেন্টলি ভারতবর্ষ তালিসমান সাবরে নামক একটি মিলিটারি এক্সারসাইজে পার্টিসিপেট করে। এই এক্সারসাইজটি কোন দেশের? চলো, অ্যাবসলিউটলি কারেক্ট, সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। এটা অস্ট্রেলিয়ার বৃহত্তম মিলিটারি এক্সারসাইজ এবং তার নাম হচ্ছে তালিসমান সাবরে এবং প্রথমবারের জন্য ভারতবর্ষ কিন্তু এটাতে পার্টিসিপেট করছে। এটা বেসিক্যালি অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স এবং ইউনাইটেড স্টেটস মিলিটারির মধ্যে এই ডিফেন্স বাইল্যাটারাল ট্রেনিং অ্যাক্টিভিটিটা হয়। তবে এই 2025-এ প্রায় 19টা কান্ট্রি থেকে প্রায় 35,000 মিলিটারি পার্সোনাল এতে পার্টিসিপেট করেছে এবং এর সাথে 3জন নতুন অ্যাডিশনাল অবজারভার কান্ট্রিও অ্যাড হয়েছে। তবে এটা মেন অস্ট্রেলিয়া এবং ইউএস এর একটা ট্রেনিং এক্সারসাইজ, ঠিক আছে? Which country launched the world's first traditional knowledge digital library? ভারত পৃথিবীর প্রথম ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি কোন দেশ লঞ্চ করলো? চট করে উত্তর দেবে। চলো, যারা যারা বলেছে ভারত, একদম সঠিক। ইন্ডিয়া বিকেম দি ফার্স্ট কান্ট্রি, প্রথম দেশ হলো ভারতবর্ষ যারা কিনা ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি লঞ্চ করলো এবং এর প্রধান উদ্দেশ্য কি? protect and promote India's rich traditional medicine system using modern digital tools like artificial intelligence। তাহলে ভারতের যে একটা ভীষণ কি বলবো রিচ একটা যে ট্র্যাডিশনাল মেডিকেল সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমরা জানি সেই সিস্টেমে যে নথিগুলো আছে অনেক ক্ষেত্রে খারাপ হয়ে যাচ্ছে, অনেক পুরনো। সেইগুলো যাতে মডার্ন টেকনোলজি, মডার্ন টুল, মেনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে প্রোটেক্ট করাই হচ্ছে এর প্রধান উদ্দেশ্য। এই যে প্ল্যাটফর্মটা সেটা কালেক্ট করবে এবং প্রিজার্ভ করবে অ্যানশিয়েন্ট নলেজ সিস্টেমস গুলো, আয়ুর্বেদা, ইউনানি, সিদ্ধা, সোয়ারিকপা এবং হোমিওপ্যাথির যে অ্যানশিয়েন্ট যে সমস্ত ডকুমেন্টস গুলো আছে সেগুলো কালেক্ট করবে এবং প্রিজার্ভ করবে। এআই বেসড টুলকে ইউজ করবে এটা অর্গানাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ওল্ড টেক্সট। ওল্ড যে টেক্সট গুলো সেইগুলোকে রিড করার জন্য এআই বেসড টুল ইউজ করা হবে যাতে ওল্ড টেক্সট গুলোকে রিড করে সেটাকে প্রিজার্ভ করে এই সিস্টেমে রেখে দেওয়া যায়, ঠিক আছে? How many people were recently nominated to the Rajya Sabha? Recently রাজ্যসভাতে কতজন মানুষকে রাষ্ট্রপতি নমিনেট করেছেন? আমরা প্রত্যেকে জানি যে আমাদের রাজ্যসভা, ভারতবর্ষের রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে 250। তার মধ্যে 238 জন মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি দ্বারা নির্বাচিত হয়ে আসে। বাকি 12 জনকে বিভিন্ন ফিল্ড থেকে ভারতের রাষ্ট্রপতি কিন্তু নমিনেট করতে পারেন। এই 12 জনের মধ্যে রিসেন্টলি নমিনেট করেছেন উনি 4 জনকে। এটা আমাদের ভারতের যে কনস্টিটিউশন তার 80(1) এর
1A বলে, কিন্তু এই পাওয়ারটা রাষ্ট্রপতি এনজয় করেন। তো রিসেন্টলি টোটাল 4 জনকে কিন্তু নমিনেট করেছেন উনি। একজন হচ্ছে হর্ষবর্ধন শ্রিংলা, একজন উজ্জ্বল নিকম, একজন মীনাক্ষী জৈন এবং একজন শ্রী সদানন্দন মাস্টার। এনাদেরকে কিন্তু রাজ্যসভায় নমিনেট করেছেন। যেটা বললাম যে আর্টিকেল, এই ক্ষমতা ভারতের সংবিধান রাষ্ট্রপতিকে দিয়েছে আন্ডার আর্টিকেল 81A অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। যে 4 জনকে নমিনেট করেছেন, তিনি প্রথম জন হচ্ছেন হর্ষবর্ধন শ্রিংলা। আশা করছি এনাকে তোমরা সকলেই চেনো। ইনি ফর্মার ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া ছিলেন, 1984 ব্যাচের একজন আইএফএস অফিসার, এবং উনি ইউএস, থাইল্যান্ড দের অ্যাম্বাসাডার এবং বাংলাদেশের হাই কমিশনার হিসেবে কিন্তু কাজ করেছেন হর্ষবর্ধন শ্রিংলা। নেক্সট হচ্ছে উজ্জ্বল নিকম। ইনি একজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর, যে ক্ষেত্রে উনি 26/11 মুম্বাই কেস, 1993 বম্বে ব্লাস্ট এবং হেড লাজনি মাসাকারের ক্ষেত্রে কিন্তু উনি পাবলিক প্রসিকিউটর হিসেবে, স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন। ইনি হচ্ছেন উজ্জ্বল নিকম। নেক্সট হচ্ছে মীনাক্ষী জৈন। ইনি দিল্লি ইউনিভার্সিটির ফর্মার প্রফেসর, 30+ ইয়ার টিচিং এক্সপিরিয়েন্স আছে। এনসিইআরটি যে মিডিভাল ইন্ডিয়ার বইটা, সেটা কিন্তু ইনি লিখেছেন। ইনি হচ্ছেন মীনাক্ষী জৈন। এবং সি সদানন্দন মাস্টার, ফর্মার টিচার, কলামনিস্ট, পলিটিক্যাল লিডার, কেরালা থেকে। উনি সার্ভাইভ করেছে ব্রুটাল পলিটিক্যাল অ্যাটাক 1994 এ, এবং ওনার যেটার ফলে উনি ফিজিক্যালি ডিসেবল হয়ে গেছেন, কিন্তু ওনাকেই কিন্তু এই 4 জনকে ফাইনালি সিলেক্ট করা হয়েছে বা নমিনেট করেছেন আমাদের ভারতের রাষ্ট্রপতি টু দা রাজ্যসভা। Question number 7. Which city has been ranked first in the recently released Swachhata Survey 2024? Recently released Swachhata Survey 2024 অনুযায়ী টপে কোন শহর আছে? চলো, একদম সঠিক। এবারে কিন্তু ইন্দোর উত্তর দিয়েছো যারা, তারা একটু ভুল হয়ে গেছো। সঠিক উত্তর হচ্ছে আহমেদাবাদ। এই স্বচ্ছতা সার্ভে বেসিক্যালি একটা অ্যানুয়াল ক্লিনলিনেস সার্ভে, ক্লিনলিনেস, হাইজিন, স্যানিটেশন শহরগুলোতে কেমন ভাবে মেনটেন করা হয় সেটা সার্ভে। এটা মেইনলি স্বচ্ছ ভারত অভিযান আরবানের আন্ডারে আসে, এবং এটা লঞ্চ মিনিস্ট্রি অফ আরবান অ্যাফেয়ার্স বা মহুয়া যেটাকে আমরা বলি, তার তরফ থেকে, উইথ কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাজ ইটস ইমপ্লিমেন্টিং পার্টনার। এটা মেইনলি শহরগুলোর যে টায়ারলেস অ্যাক্টিভিটি, শহরকে ক্লিন রাখার জন্য, স্যানিটেশন মেনটেন করার জন্য, হাইজিন মেনটেন করার জন্য, সেই অ্যাক্টিভিটিটাকেই কোথাও না কোথাও রেকগনাইজ করা হয়। নতুন জেনারেশন ক্লিন সিটির মধ্যে ভারতে যে টপ 3টে ক্লিন সিটি হয়েছে সেগুলো হচ্ছে আহমেদাবাদ, ভোপাল এবং লখনৌ। ঠিক আছে। Question number 8. According to the World Travel and Tourism Council 2024 Economic Impact Trend Report, what is India's rank in the tourism economy? Tourism economy তে সারা বিশ্বে ভারতের র্যাঙ্ক কততম? এটা হচ্ছে প্রশ্ন সোজাসুজি। চলো, অ্যাবসলিউটলি কারেক্ট। ভারতের র্যাঙ্ক ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে 8ম সারা বিশ্বের মধ্যে। সাধারণত আমরা দেখেছি যে 2020 পর থেকে 2022 অবধি ট্যুরিজম ইন্ডাস্ট্রি একেবারে ধসে গেছিল প্যান্ডেমিকের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে 2023-এও তার ইম্প্যাক্ট দেখা যায়। 2024-25 এই ফিনান্সিয়াল ইয়ারটা কিন্তু ট্যুরিজম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সারা বিশ্বে একটা কামব্যাক ইয়ার, স্ট্রং গ্রোথ দেখা গেছে এই ইয়ারটাতে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের তরফ থেকে দেখা গেছে এই সেক্টরটা 2023-এ প্রায় বিজনেস করেছে $10.9 ট্রিলিয়ন, যেটা কিনা মনে করা হচ্ছে যে 2034-এ গিয়ে এটা $16 ট্রিলিয়ন দাঁড়াবে, এবং 2034-এ গিয়ে এটা গ্লোবাল যে জিডিপি তার 11% ট্যুরিজম সেক্টর কন্ট্রিবিউট করবে। ইন্ডিয়ার অবস্থান যদি দেখাই, তাহলে ইন্ডিয়া মেজর বুস্ট আপ করেছে ইকোনমিতে, বিশেষ করে গত বছরের তুলনায় এই বছর ইন্ডিয়ার পজিশন দুটো স্টেপ বেটার হয়েছে। গতবার 10ম পজিশনে ছিল, এবারে 8th পজিশনে বা 8ম পজিশনে কিন্তু এসেছে ভারতবর্ষ সারা বিশ্বের মধ্যে। যদি আমরা দেখি কন্ট্রিবিউশন কত,
$231.6 billion ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান ট্যুরিজম ইন্ডাস্ট্রি। টপে যে দেশগুলো আছে তার মধ্যে সব থেকে টপে আছে ইউনাইটেড স্টেটস, হোল্ডস দ্য ক্রাউন অ্যাজ দ্য মোস্ট friend attractive destination in case of tourism sector। তারপরেই আছে চায়না, তারপরে আছে জার্মানি, আছে জাপান, আছে ইউকে, আছে এই দেশগুলো আছে, তারপরে মেক্সিকো, ফ্রান্স, ইটালি, স্পেন এগুলো আছে। বাট ভারতের পজিশন হচ্ছে 8th, অষ্টম। Recently, Switzerland has ratified the India EFTA Trade and Economic Partnership Agreement. With which countries has India signed this agreement? তাহলে সুইজারল্যান্ড রিসেন্টলি ইন্ডিয়ার সাথে EFTA ট্রেড ইকোনমিক এগ্রিমেন্ট, পার্টনারশিপ এগ্রিমেন্ট সাইন করেছে। ইন্ডিয়া ছাড়া আর কোন দেশ এইটা সাইন করেছে? এটা হচ্ছে প্রশ্ন। চলো, যারা যারা বলেছো অপশন ডি, আইসল্যান্ড, লিচটেনস্টেইন, নরওয়ে এবং সুইজারল্যান্ড। ঠিক আছে, এই দেশগুলো নিয়ে এবার চলে আসি এর ডিটেলে। রিসেন্টলি সুইজারল্যান্ড অফিসিয়ালি র্যাটিফাই করেছে একটা ল্যান্ডমার্ক ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তার মধ্যে পড়ছে আইসল্যান্ড, লিচটেনস্টেইন, নরওয়ে এবং সুইজারল্যান্ড। ঠিক আছে, এই টিইপি এর ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টে টেপা টিইপি এর প্রভিশনস কি কি আছে? ট্রেড ব্যারিয়ার রিডাকশন, এর ফলে এর উদ্দেশ্য হচ্ছে রিডিউস করা ট্রেড ব্যারিয়ার্স এবং স্ট্রিমলাইন করা কাস্টম প্রসিডিওরস কে। মার্কেট অ্যাক্সেস, এর ফলে সুইস প্রোডাক্টস এর এক্সপোর্ট অনেক বেড়ে যাবে এবং ইন্ডিয়ান মার্কেটকে সুইস প্রোডাক্ট ইউজ করতে পারবে। ইনভেস্টমেন্ট কমিটমেন্ট, এই যে ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন আছে, স্টেটস গুলো আছে আইসল্যান্ড, লিচটেনস্টেইন, নরওয়ে, সুইজারল্যান্ড, এরা কমিট করছে যে তারা ভারতে $100 বিলিয়ন রেট ইনভেস্টমেন্ট করবে ইন দ্য নেক্সট 15 ইয়ার্স, আগামী 15 বছরে। ইম্প্যাক্ট যদি দেখি এগ্রিমেন্টের কি হবে, খুব স্বাভাবিকভাবে ইনভেস্টমেন্ট হচ্ছে তার মানে জব ক্রিয়েশন হচ্ছে, হবে 10 লাখ জব ক্রিয়েশন হবে ভারতে মনে করা হচ্ছে। ইকোনমিক গ্রোথ, উইন উইন সিচুয়েশন, সেই দেশের প্রোডাক্ট ভারতে আসছে, ভারতীয় মার্কেটকে ইউজ করা হচ্ছে এবং অবশ্যই ভারতীয় মার্কেটকে ইউজ করা মানেই ভারতীয় ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ছে, জব ক্রিয়েশন হচ্ছে। সুইস ইনভেস্টমেন্ট হবে ভারতে। কারেন্টলি সুইজারল্যান্ড acquired the 12th largest is the 12th largest investor in India. Growth is with investment যদি আমরা দেখি 5,935 কোটি টাকা, যেটা 2000-এ ছিল, 2000 সালে, সেটা 2024-এ এসে 1,07,736 কোটি টাকায় দাঁড়িয়েছে জাস্ট 24 বছরে। সুইস কোম্পানিজ ভারতে এসেছে, প্রায় 330-এরও বেশি সুইস কোম্পানিজ কিন্তু ভারতে বর্তমানে কাজ করছে বিভিন্ন সেক্টরে, যেমন ইঞ্জিনিয়ারিং সেকশন, প্রেসিশন ইনস্ট্রুমেন্ট সেকশন, কেমিক্যাল সেক্টর, ফার্মাসিউটিক্যালস এবং সার্ভিসেস সেক্টরে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দি নিউ লেফটেন্যান্ট গভর্নর অফ লাদাখ? লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর কে হলেন? চলো, এই রেসপেক্টেই বলবো একটা প্রশ্ন, যেটা আমি ফার্স্ট প্রশ্নটা করতে গেছিলাম, যে লেফটেন্যান্ট গভর্নর কোন প্রভিশন বলে বা গভর্নর কোন কনস্টিটিউশনের কোন প্রভিশন বলে নিযুক্ত করা হয়? সঠিক উত্তর যারা যে দিয়েছো, কবিন্দর গুপ্তা। কবিন্দর গুপ্তা অ্যাকচুয়ালি 14ই জুলাই আমাদের ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু হরিয়ানা, গোয়া জন্য নতুন গভর্নর এবং লাদাখের জন্য নতুন লেফটেন্যান্ট গভর্নরকে অ্যাপয়েন্ট করেছেন। তারা হলেন এনারা 3 জন। ইনি হচ্ছেন প্রফেসর অসীম কুমার ঘোষ, অলরেডি বললাম হরিয়ানার নতুন গভর্নর। তারপরে হচ্ছে পুষ্পতি অশোক গজপতি রাজু, এনাকে কিন্তু ইনি সিনিয়র লিডার ছিলেন, ফর্মার ইউনিয়ন মিনিস্টার ছিলেন, বর্তমানে এনাকে গোয়ার গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করা হলো। এবং কবিন্দর গুপ্তা, ইনি একজন সিনিয়র বিজেপি লিডার ফ্রম জম্মু এবং ওনাকে কিন্তু নতুন এলজি অফ লাদাখ হিসেবে কিন্তু অ্যাপয়েন্ট করলেন আমাদের ভারতের রাষ্ট্রপতি। লাস্ট প্রশ্ন, যদিও এটার উত্তর তোমরা মানে কোয়েশ্চেন ছবিটা দেখেই নিয়েছো, ছবি দেখে বলাটা একটু টাফ।
who has become the first male cricketer to take 5 wickets in 5 consecutive ball in professional cricket? প্রফেশনাল ক্রিকেটে প্রথম পুরুষ এমন ক্রিকেটার হলেন কে যিনি পরপর বলে 5টা উইকেট নিয়েছে? এর আগে কোন ক্রিকেটার এর ঝুলিতে এই অ্যাচিভমেন্ট নেই। ইনি এই ব্যক্তি প্রথম এমন মেল ক্রিকেটার হলেন। এর আগে একজন ফিমেল ক্রিকেটারের ঝুলিতে এই অ্যাচিভমেন্ট আছে, বাট মেল ক্রিকেটারের ঝুলিতে কিন্তু এই অ্যাচিভমেন্ট নেই। সঠিক উত্তর যারা বলছো কার্টিস ক্যাম্পার, অ্যাবসলিউটলি কারেক্ট। আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার কিন্তু রিসেন্টলি হিস্ট্রি ক্রিয়েট করলেন। প্রথম এমন একজন পুরুষ প্লেয়ার হলেন ক্রিকেটার যিনি কিনা 5টা উইকেট 5 বলে নিয়েছেন। জাস্ট এটা একটা প্রফেশনাল ক্রিকেট যেটা মানস্টার রেড ডিউরিং দেয়ার ইন্টার প্রভিন্সিয়াল টি20 ট্রফি ক্লাস যেটা হয়েছে এগেনস্ট নর্থ ওয়েস্ট ওয়ারিয়ার্স, ডাবলিনে হয়েছে, সেখানে উনি অ্যাচিভমেন্টটা করেছেন। মহিলাদের ক্ষেত্রে বললাম এই অ্যাচিভমেন্টটা অলরেডি আছে। জিম্বাবুয়ের ওমেন অলরাউন্ডার কেলিস লোভু প্রথম এটা অ্যাচিভ করেছিলেন। এই একটা রেয়ার ফিট। উনি কনজিকিউটিভ 5টা বলে 5টা উইকেট নিয়েছিলেন ডোমেস্টিক একটা আন্ডার-19 টি20 ম্যাচ এগেইনস্ট ইগলস ওমেন ইন 2024-এ। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার লাস্ট কোয়েশ্চেন। এবার আমরা একেবারে ক্লাস এখানে শেষ। এটা একটা রেকর্ডেড ক্লাস। কিছু প্রশ্ন আমি ডিউরিং দ্য ক্লাস করেছি, উত্তর পারলে কমেন্ট সেকশনে দিয়ে রেখো। এবং অবশ্যই যারা এখনো সম্পূর্ণ ব্যাচে নাওনি, রিকোয়েস্ট করব সকলকে নিয়ে নাও। WBCS পড়তে পারবে, মক দিতে পারবে, প্র্যাকটিস সেটস পাবে এবং নভেম্বর অনওয়ার্ডস এসএসসি এবং আরআরবি এনটিপিসি এক্সামস এরও কিন্তু গাইডেন্স পাবে এই ব্যাচে, যেটা তোমরা অ্যাভেল করতে পারো 1 বছরেরও বেশি সময়ের জন্য 200 টাকাতে। ঠিক আছে, সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। এবং অবশ্যই মিসেলেনিয়াস মেন্স এর যদি ক্লাস দেখতে চাও, পড়াশোনা করতে চাও, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে প্লে লিস্টের। গো থ্রু অল দ্য ক্লাসেস, অ্যারিথমেটিক, ইংলিশ, বাংলা, জিএস, 40-র উপরে ইচ সাবজেক্টে ক্লাস আছে। আই হোপ তোমাদের মিসেলেনিয়াস এক্সাম মেন্স এর জন্য অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ। এই ক্লাসের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। টেলিগ্রামের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভালো থেকো, গুড নাইট, বাই।